নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি অপরূপা রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে সবথেকে বড় একটি ঘটনা, তারাতলার বিপর্যয়। আর সেই বিপর্যয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো চিহ্ন নেই। বিরোধী দলনেত্রী, জননেত্রী, অথচ মমতাই নেই। এই ভয়াবহ দুর্ঘটনাস্থলে কেন নেই তিনি? এটাই কিন্তু এখন বড় প্রশ্ন হয়ে উঠছে। তবে কি এই ত্রুটিপূর্ণ নির্মাণের সঙ্গে অভিষেকের নাম জড়িয়ে পড়ায় নিজেকে সরিয়ে রাখছেন? কারণ এই দুর্ঘটনার যে ঘটনা এবং সেখানে কোথাও গিয়ে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের যে নাম জড়িয়েছে সেটা কিন্তু শোনা যাচ্ছে। আর এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি, এমনটাই কিন্তু নিয়োগ হয়েছিল এবং সেই নিয়োগ হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুপারিশে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার বিধানসভার চলতি অধিবেশন কক্ষে দাঁড়িয়ে সাফ জানিয়ে দিয়েছেন, কালীকে ধরলে সব বেরিয়ে আসবে। ঘটনাক্রমে কলকাতা পুরসভার খড়গহস্তে কালীচরণ যেন রাতারাতি কালীঘাটের সাক্ষাৎ কালী হয়ে উঠছে। মমতা অভিষেক ফিরহাদের হাত ধরে পুরসভার অন্দরে জেগে উঠল কালী রাজ। তারাতলার বিপর্যয়কে সামনে রেখে ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রথমে শুনবো। মাননীয় চিফ হুইপ অপোজিশন আমি বলার আগে উঠে পড়েছিলেন। সম্মানীয় আখরুজ্জামান সাহেব, আপনি একটু কেয়ারফুলি শুনুন যে কটা লোক আছেন আপনারা। এই বিল্ডিং প্ল্যানটা জানুয়ারি মাসের 17 তারিখ 26-এ আপনারা দিয়েছেন। এখানে সব বের করেছি আমরা। এ আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট, গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি, কোন উদ্ধার কার্যে এনডিআরএফ এবং আর্মিকে কোনোদিন ডাকেননি। গার্ডেন রিচে ধ্বংসস্তূপে আপনার জেলা মুর্শিদাবাদের যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয় মুসলিম, তাদের 14 জন চাপা পড়ে মারা গেছিল, একজনকে উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। আমরা দেখলাম তারাতলের বিপর্যয়কে সামনে রেখে সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে আঙুল তুলে দিলেন তৃণমূলের পূর্বতন সরকারের দিকে। আর এখানে সব থেকে বড় প্রশ্ন, এত বড় বিপর্যয়, এত মানুষের প্রাণ, সেখানে জননেত্রী, যাকে জননেত্রী বলে মনে করা হয়েছে এতদিন, যাকে জননেত্রীর আসনে বসানো হয়েছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় একবারও কোথাও এলেন না। কেমন একটা বেমানান লাগছে না? এর পিছনের রহস্য কি, এ বিষয় নিয়ে আমরা আসবো আমাদের এডিটর ইন চিফ, ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাসের কাছে আলোচনায়। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের এত বড় বিপর্যয়ের সময় কোথাও তার দেখা নেই। কেন এতটা বেমানান পরিস্থিতি, এর পিছনের রহস্য কি দাদা? দেখো অপূর্বা, সত্যি তো যে কলকাতায় এত বড় একটা বিপর্যয় বিষয় আছে। মাননীয় সদস্যগণ, আগামী 3রা ও 14 জুলাই 2026 তারিখে আমরা যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম যাকে হবে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতাম, তাকে দেখা যাচ্ছে না। কেন? তিনি কোথায়? এটা কিন্তু সাধারণ মানুষের কাছে প্রশ্ন। তিনি বিরোধী নেত্রী, এখন আমরা যেটা জানি যে তাহলে বিরোধী নেত্রী, তিনি তো এত বড় একটা দুর্ঘটনা, সেই দুর্ঘটনাস্থলে আসবেন, বা যদি নাও আসে, হতেই পারে যে তিনি বলতেই পারেন এত বড় দুর্ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় গেলে সেখানে নিরাপত্তা নিয়ে একটা ক্যাওস তৈরি হতে পারে, অসুবিধা তৈরি হতে পারে, উদ্ধারের কাজ ব্যাহত হতে পারে, সংবাদ মাধ্যম সকলে চলে আসবে, ফলে সেখানে তিনি নাও যেতে পারেন, এটা একটা যুক্তি হতে পারে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো সমাজ মাধ্যমে সক্রিয়, তিনি বলেছেন আমি সমাজ মাধ্যমে আসবো। কেন সমাজ মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় নেই?
সমাজ মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা টুইট করতে পারতেন, বা তিনি বলতে পারতেন যে এই ঘটনার জন্য বা এই ঘটনার পেছনে যারা দায়ী, কারণ আমরা জানি গত 17ই জানুয়ারি কলকাতা পুরসভার তরফে কিন্তু এই পুরসভার যে প্ল্যান, সে প্ল্যান বিল্ডিং বিভাগ এই প্ল্যান তারা কিন্তু পাস করেছিল। অর্থাৎ এই প্ল্যান অনুমোদন করা হয়েছিল পুরসভা থেকে নির্বাচনের ঠিক 2 মাস আগে। তো সেখানে তাহলে তখন ক্ষমতায় ছিল তৃণমূল সরকার, অতএব তাদের তো একটা দায়িত্ব থাকে। তাহলে কি এই মানুষগুলো কে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, যারা দিন আনি দিন খায়, কেউ চটকলে কাজ করতো, চটকল বন্ধ হয়ে যাওয়ায় তারা এখানে এসছে, জগদ্দল, শ্যামনগর, আমি দেখেছি দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত গ্রাম থেকে অনেকে এসেছেন এখানে কাজ করতে। তো প্রশ্ন হলো যে যারা এখানে কাজ করতে এসেছেন তাদের তাহলে অপরাধটা কি? তাদের কেন এরকম একটা বেআইনি ভাবে বেআইনি প্ল্যান বা পরিকল্পনাহীন প্ল্যান এবং তার কোনো নজরদারি থাকলো না, এই অবস্থাতে একটা বিল্ডিং খাড়া করে দাঁড় করিয়ে দেওয়া হলো বেআইনি ভাবে, একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাচ্ছে, এটা দেখার দায়িত্ব কার ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় তো বলতে পারতেন যে হ্যাঁ নিশ্চয়ই আমরা সেই সময় সরকারে ছিলাম, আমাদের সরকার সেই সময় প্ল্যান পাস করেছিল, এবং যদি সত্যি সত্যি বর্তমান সরকার তারা তদন্ত করে দেখুক এর পেছনে দায়টা কার। মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারে ছিলেন আমরা দেখেছি বিরোধীদের কোনো ইস্যুতে কোনো জায়গায় কোনো ঘটনা দুর্ঘটনা ঘটলে সেখানে যেতে দেওয়া হতো না, পুলিশ দিয়ে আটকে দেওয়া হতো। কিন্তু এই সরকার আসার পর যেখানে একটা রাজনৈতিক সৌজন্যতা তৈরি হয়েছে, যেখানে বিরোধীদের একটা স্পেস দেওয়া হয়েছে, যেখানে প্রশাসনিক যে কোনো বৈঠকে বিরোধীদের ডাকা হচ্ছে, সে যে দলেরই হোক না কেন, বিধানসভায় যে রাজ্যপালের বাজেট ভাষণের উপর যে আলোচনা হলো, সেখানে তো বিরোধী প্রত্যেকের জন্য সমান অধিকার ছিল। প্রত্যেকে বলেছেন একটা ছোট দল তার যদি একটা আসনও থাকে তাদের পর্যন্ত বলার সুযোগ দেওয়া হয়েছে। তাহলে যখন এই রাজ্যে একটা সৌজন্যের রাজনীতি ফিরে আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই সৌজন্যের রাজনীতি করতে পারতেন না? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এবং সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে সময় তিনি এই সরকারে ছিলেন, যা অভিযোগ আসছে সেই অভিযোগের ভিত্তিতে তিনি তো এই এই বার্তা, এই যে যদি এই সঠিক বার্তাটা তিনি দিতেন, তাহলে কোথাও আজকে যে তৃণমূল ভাঙনের মুখে বা যারা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে দল ছেড়ে চলে যাচ্ছে, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা ফিরে পেতেন। সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে আরেকটি বিষয় যেটি হচ্ছে যে এই যে আমরা দেখছি 21শে জুলাই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে কেউ কেউ লিখছেন আমরা বেঈমান নই। তাহলে যদি সত্যি সেটা হয় আমরা বেঈমান নই, আচ্ছা 21শে জুলাই এই যদি হয় আমরা বেঈমান নই, তাহলে সত্যি সত্যি এই আমরা বেঈমান নই, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে এই কথাটা বলে যে আমরা বেঈমান নই, আমরা কিন্তু মানুষগুলোর পাশে আছি যারা এই মানে বলে বিপর্যয়ের পেছনে দায়ী, তাদেরকে বর্তমান সরকারের কাছে আবেদন, তাদেরকে উপযুক্ত তদন্ত করে তাদের শাস্তি দেওয়া হোক। কিন্তু তা না করে মমতা বন্দ্যোপাধ্যায় চুপচাপ বসে আছেন। হ্যাঁ, তিনি যদি তার এই ভাঙা দলকে যুক্তে মানে দল ভেঙে যাচ্ছে সেই দলকে তিনি আগলানোর চেষ্টা করছেন, কিন্তু যখন একটা বাড়ি ভেঙে এতগুলো মানুষের প্রাণ গেল সেইখানে নিয়ে তিনি চুপ, স্পিকটি নট, কেন? এটা কিন্তু মানুষের কাছে প্রশ্ন। অপরূপা একেবারে এই বিষয়ে স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় যে কেন নেই তা নিয়ে যেমন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করলাম, ঠিক তেমনই এই এত বড় একটা বিপর্যয়ে একটি নাম কিন্তু সামনে উঠে আসছে। এই নামে আসবো, কিন্তু তার আগে শুনে নেব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে কি বলেছেন। কোনো ছাড়াছাড়ির সিন নেই। আমরা এখনো পর্যন্ত 5টাকে অ্যারেস্ট করেছি। গুলজার হোসেন, সুপারভাইজার অফ আসগর, আসগরকে খুঁজছি। যদি নিচে চাপা পড়ে থাকেন আলাদা কথা, আমি চাইবো জীবিত বেরোক। কি করে এইসব লোক এই জায়গাগুলোতে ঢোকে বের করতে হবে। অ্যারেস্ট হয়েছে গুলজার হোসেন, সুপারভাইজার অফ আসগর, কমল সামন্ত, আয়রন স্ট্রাকচার ফেব্রিকেটর, শম্ভুনাথ বেহেরা, লিজি অফ ল্যান্ড, দিবাকর ভান্ডারী, লেবার সাপ্লায়ার
কাম ট্রাইমেক্স কন্ট্রাক্টর, আব্দুল হামিদ ব্রোকার ফর স্যাংশন প্ল্যান ফর কেএমসি। আপনার কেএমসি তে কি হয়েছে আমরা জানি না, আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা শুনলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে স্পষ্ট বলে দিলেন কালীকে তুললেই সমস্তটা স্পষ্ট হয়ে যাবে, এবং কালীর সাথে ক্যামাক স্ট্রিটকে জুড়ে দিয়েছেন। দাদা, প্রশ্নে আসবো, কে এই কালী? প্রশ্ন উঠছে। হ্যাঁ, অন্যদিকে এই বিপর্যয়ে যে আরেকটা নাম, মানে অনেকগুলো নাম উঠে এসছে, যার মধ্যে অন্যতম হচ্ছে কালী। এই কালীকে, এটা ইতিমধ্যে আমরা সংবাদ মাধ্যমে জেনে গেছি। প্রথমে বলি, এই কালী সেই কালী যিনি 2024 সালে যাকে নিয়ে কিন্তু এই ক্যামাক স্ট্রিট থেকে অয়ন সম্ভবত শীল, হ্যাঁ, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে তিনি এই কালী কে নিয়ে একটি থানায় অভিযোগ জানিয়েছিলেন যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তিনি এই কালী নাকি টাকা তুলছে, বিভিন্ন জায়গা থেকে টাকা তুলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন সাংসদ, এই সংসদের নাম ভাঙিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছেন, এবং এই মর্মে 2024 সালে থানায় কিন্তু অভিযোগ জানানো হয়েছিল। এবং আমরা জানি সেই সময় কিন্তু ফিরহাদ হাকিম একটা কথা বলেছিলেন যে সরাসরি থানাকে কেন জানানো হয়েছে, আমাকে তো বললে আমি ব্যাপারটা নিয়ে কথা বলতাম বা আমি ব্যবস্থা নিতাম, কেন এটা পুলিশে অভিযোগ করা হলো, এই নিয়ে বলা হয়েছিল। এবং তখন আমরা জানি ক্যামাক স্ট্রিটের সঙ্গে কালীঘাটের একটা দূরত্ব তৈরি হয়, এবং সেটা নিয়ে কালীঘাটের ক্যামাক স্ট্রিটের দ্বন্দ্ব বাধে। অবশেষে কালীঘাটের হস্তক্ষেপ, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে এই কালী, অর্থাৎ কালীচরণ বন্দ্যোপাধ্যায়, তার যে বিরুদ্ধে যে অভিযোগ হয়েছিল সেই অভিযোগ ধামাচাপা পড়ে যায়। এবারে আসছে কালীকে। এই কালী হচ্ছে কালীচরণ ব্যানার্জি। শুভেন্দু অধিকারী, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা, তিনি বহু জায়গায় এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের কথা বলতেন। এই কালীচরণ অ্যাকচুয়াল হচ্ছে কলকাতার যিনি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, অর্থাৎ ববি হাকিমের অত্যন্ত প্রভাবশালী ওএসডি, অর্থাৎ অফিসার অন স্পেশাল ডিউটি ছিলেন তৃণমূল সরকারের আমলে। এই কালী কোটি কোটি টাকা টেন্ডার পাইয়ে দেওয়া, অর্থাৎ পুরসভা থেকে যে সমস্ত কাজ বেরোতো, মানে বিভিন্ন যে কলকাতা পুরসভার আন্ডারে যে সমস্ত ওয়ার্ডগুলো ছিল, সেখানে নানান রকম যে কাজ, সেই কাজের টেন্ডার বেরোতো, এবং সেই টেন্ডার পাইয়ে দেওয়া এবং নানান রকম বেআইনি কাজ করা, বিশেষ করে এই বেআইনি বহুতল, পুকুর বোঝার, পুকুর ভরাট, তারপরে জলা ভূমি বোঝানো, এই সমস্ত কাজে তিনি ছিলেন একদম মাস্টার মাইন্ড। এবং তিনি এই সব সময় তিনি এই জায়গাগুলোতে তিনি পৌঁছে যেতেন। তাকে দক্ষিণা না দিলে বা তার হাত না নড়লে এই সব বেআইনি কাজ কিন্তু হতো না, যেটা মুখ্যমন্ত্রী বলছেন যে এই কালী যিনি হচ্ছে ক্যামাক স্ট্রিটের অ্যাপয়েন্টেড। শুধু তাই নয়, এই কালী তিনি যখন শুভেন্দু অধিকারী, আমি বলছিলাম যে যখন বিরোধী দলনেতা, তিনি বারবার কিন্তু এই কালীকে নিয়ে কিন্তু তিনি সোচ্চার হয়েছিলেন। এবার যদি যেটা জানা যাচ্ছে যে প্রশাসনিক মহলে অত্যন্ত চতুর এবং মেধাবী হিসেবে পরিচিত এই কালীচরণ 2003 সালে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, অর্থাৎ WBCS পরীক্ষায় বসেন, এবং পশ্চিমবঙ্গে তিনি কিন্তু দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। এরপর তিনি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে তার কাজ শুরু করেন, অর্থাৎ কর্মজীবন শুরু করেন। এবং সিভিল সার্ভিসে থাকার সময় 2006 সালে তিনি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, অর্থাৎ WBPS, এই পরীক্ষায় বসেন এবং সেখানে রাজ্যের প্রথম স্থান অর্জন করেন। অর্থাৎ তিনি কিন্তু অত্যন্ত মেধাবী একজন। এবং 2008 সালে তিনি রাজ্য পুলিশে যোগ দিলেও বিশেষ কারণে প্রশিক্ষণের সময় সে চাকরি ছেড়ে দেন এবং তিনি আবার ওই রাজস্ব দপ্তরে ফিরে যান।
তারপর 2010 সালে তিনি কলকাতা পুরসভায় তার আগমন ঘটে, অর্থাৎ তিনি সেখানে প্রবেশ করেন এবং তারপরেই তার এই রাজনৈতিক প্রভাব বাড়তে শুরু করে। প্রথমবার কলকাতা পুরসভায় ডেপুটেশনে কাজ শুরু করার পরে সেই সময় পুর বোর্ডের অত্যন্ত মেয়র পরিষদ ছিলেন, তখন মেয়র পরিষদ ছিলেন ফিরহাদ হাকিম। এই ফিরহাদ হাকিমের কিন্তু কালীচরণ সেই সময় ফিরহাদের আত্মসহায়ক অর্থাৎ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তাকে নিয়োগ করা হয়েছিল। ফিরহাদ হাকিম হচ্ছে তখন পুরসভার মেয়র পরিষদ ছিলেন এবং তখন মেয়র ছিলেন শোভন চট্টোপাধ্যায়, যাকে আমরা জল শোভন নামে জানি, সেই শোভন চট্টোপাধ্যায়। এবং এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় ওই সময় থেকে যখন ফিরহাদ হাকিমের এই যে আত্মসহায়ক হিসেবে নিযুক্ত হন, তখন থেকেই তিনি কিন্তু এই দীর্ঘ 8 বছর ফিরহাদ হাকিমের সমস্ত রাজনৈতিক এবং প্রশাসনিক কাজের দেখভাল করতেন। 2018 সালের শেষ দিকে যখন তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায় তিনি পদত্যাগ করলেন, তখন কলকাতার মেয়র হিসেবে শপথ নিয়েছিলেন ফিরহাদ হাকিম। শোনা যায় যে সেই সময় থেকে সরাসরি ক্যামাক স্ট্রিটের বিশেষ নির্দেশে এবং সবুজ সংকেতে ফিরহাদ হাকিম কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে কলকাতা পুরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় নিজে ওএসডি পদে নিয়ে আসেন এবং তারপরে দীর্ঘ বছর ধরে পুরসভার অন্দরে অর্থাৎ পুরসভার ভেতরে তিনি ছিলেন শেষ কথা। তার অঙ্গুলি হেলন ছাড়া তিনি যদি হাত না নাড়তেন তাহলে কিন্তু কারুর সাহস ছিল না কোনো বিল্ডিং প্লাস পাস করা, বা কারুর সাহস ছিল না কোনো বেআইনি বহুতল জলাজমি ভরাট করা। এই সব কিন্তু এর নির্দেশে হতো। আর আজকে তারাতলার কাণ্ডে কিন্তু এই কালীচরণের নাম জড়িয়েছে এবং সেই জন্য মুখ্যমন্ত্রী বলেছেন যে এই কালীচরণকে ধরলেই কিন্তু সব জানা যাবে। আর এই সব কিছু যদি আমরা দেখি, এই যে ক্যামাক স্ট্রিটের পেছনে কে? অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে, তার মাথায় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ সমস্ত কিছুর মূল চক্রে রয়েছে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন দেখার যে এই কালীচরণকে হেফাজতে নিয়ে যেটা পুলিশ অ্যারেস্ট করেছে তাকে নিয়ে পুলিশ তদন্ত করে কি বার করে। একেবারে দাদা, এখানে আমি বলতে যাচ্ছিলাম যে তাহলে বলতে গেলে কালীচরণকে সেই কারণেই বলা হচ্ছে কালীচরণ অ্যাকচুয়ালি কান টানলেই মাথা আসবে, এমনটাই কি ইঙ্গিত দিয়েছেন তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? হ্যাঁ, একদম একদম। তিনি যেটা বলছেন এই যে ক্যামাক স্ট্রিটের অ্যাপয়েন্টেড, একদম ওই আমি যেটা বললাম যে তিনি আসেন, তারপরে মেয়র পরিষদ যখন ববি হাকিম তখন তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হন, তারপরে তিনি ধীরে ধীরে যখন মেয়র হন 2018 সালে শোভন চট্টোপাধ্যায়ের পরে, তারপরে কিন্তু এই যে পুরো সিস্টেমটা পেছনে কাজ করেছিল কিন্তু এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়, এবং তিনি এই বেআইনি টাকা নাকি ক্যামাক স্ট্রিটে পাঠাতেন এবং এই যে তৃণমূল ভবন যেটা তৈরি হচ্ছে বাইপাসের উপরে, হ্যাঁ, তো এইটার নাকি খরচ ধরা হয়েছে, মানে একটা বিশাল একটা বাজেট এই তৃণমূল ভবন তৈরি হচ্ছে, যেখানে সারা পশ্চিমবঙ্গের তৃণমূল কর্মীরা এসে থাকার জন্য থাকবে। প্রায় মোটামুটি একটা 5 স্টার হোটেলের কাছাকাছি আর কি এই জায়গাটা তৈরি হচ্ছে। তো জানি না সেটা এখন কি হচ্ছে, কিন্তু প্রশ্নটা এখানেই যে মাথাটা কিন্তু ওই কালীচরণকে ধরলেই কিন্তু কে এতে দায়ী। এবং আজকেও শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে যে প্রসঙ্গগুলো তুলেছেন, যে কারা কারা সই করেছে, সেখানে কে ইঞ্জিনিয়ার, কে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, কে প্ল্যান পাস করেছিল, এবং সেই সঙ্গে তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম তিনিও কিন্তু সই করেছিলেন। আমরা জানি যে যেটা বলছিলাম যে এই যে গার্ডেন বিচে যে ঘটনাটা ঘটেছিল, বাড়ি ভেঙে পড়েছিল, তখন আমরা কি দেখেছিলাম, যেভাবে যে তৎপরতায় আমি বলবো যে বিগত 10 বছরে এই কলকাতায় যতগুলো বাড়ি ভেঙেছে বা এরকম বিপর্যয় হয়েছে, এই তারাতলা বিপর্যয়ে যেভাবে উদ্ধার কার্যে সরকার নেমেছে, এই সরকার সত্যি এটা প্রশংসনীয়। আজকে শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে এত বছর হয়ে গেল, সত্যি তো কোনো একটা অত্যাধুনিক যন্ত্র নেই যেখানে লোহা কাটা হবে বা কোনো বড় বিপর্যয় হলে সেটা করতে হবে, এবং এনডিআরএফ এবং সেনাবাহিনীকে নামিয়ে দ্রুত যে কাজটা করা হয়েছে এই বিপর্যয়, এটা কিন্তু সত্যি প্রশংসনীয়। আর সেই সঙ্গে যেটা শুভেন্দু অধিকারী বলেছেন যে কান টানলে মাথা আসবে, এক এক করে সব কানগুলোকে কিন্তু টানা শুরু হয়েছে, এবারে কিন্তু মাথাগুলো আসবে। টাকা কার পকেটে গেছিল, এইভাবে সারা কলকাতাকে যেভাবে আমরা দেখেছি বেআইনি জলাভূমি
ভরাট করা হয়েছে, সরকারি জমি দখল করে একের পর এক অট্টালিকা তৈরি হয়েছে, বেআইনি ভাবে বিল্ডিং প্ল্যান পাস হয়েছে, সেই প্ল্যান পাস হওয়ার পরেও বেআইনি ভাবে বহুতল তৈরি হয়েছে। এরকম নানান কিছু সারা কলকাতায় যদি দেখি, আমি বললাম শুধু দক্ষিণ কলকাতাতেই যা অবস্থা হয়ে আছে, যদি একটা ভূমিকম্প হয়, হ্যাঁ ঠিকঠাক মতো আজকে আমরা জানি যে যে ভূমিকম্পটা হয়েছে আজকে, সেরকম যদি একটা কোনো ভূমিকম্প হয়, এই কলকাতার কি অবস্থা হবে তা দিয়ে তার মানে ভেবে মানে আমাদের শিহরিত হয়ে উঠতে হবে। একেবারে একেবারে অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম তারাতলার এই বিপর্যয় নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে প্রতিক্রিয়া দিয়েছেন এবং যে নাম উঠে আসছে সামনে, সেই নাম এবং তার পিছনে দাঁড়িয়ে থাকা বড় বড় তাবড় তাবড় নেতাদের, তারা সামনে আসুক। এতদিন ধরে এত অন্যায়, এত দুর্নীতি, যার মাসুল গুনতে হচ্ছে খেটে খাওয়া শ্রমিক পরিবারগুলিকে। এবং স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে, কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়? জননেত্রী তিনি, প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের, অথচ এত বড় বিপর্যয়ে তাকে দেখা গেল না একটি বারের জন্য। স্বাভাবিকভাবেই এই বিষয়ে প্রশ্ন থাকছে, তিনি কোথায়? এখনকার মতো খবর এ পর্যন্তই। দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।